কৃষ্টির আলাপচারিতায় সকলকে স্বাগত জানাই। নমস্কার, কৃষ্টি কালচারাল হাউসের তরফ থেকে আমি শালিনী বন্দ্যোপাধ্যায়। আজকে যার সাথে আমরা কথা বলবো তার পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই। তিনি নিজেই নিজের মহিমায় আলোকিত এবং সকলকে আলোকিত করে চলেছে। আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসি তার কাছে। তিনি বিখ্যাত নৃত্যশিল্পী এবং ভীষণ ভালো একজন মানুষ, শ্রীমতী অলকানন্দা রায়। নমস্কার দিদি, আমাদের কৃষ্টি কালচারাল হাউসে আপনাকে প্রথমেই অনেক অনেক স্বাগত। আচ্ছা, যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করতে চাই, নৃত্যশিল্পী আপনি তো মানে সেটা আমরা সবাই জানি ভীষণ ভালো, কিন্তু তার পাশাপাশি আপনি কিন্তু একজন স্টাইল আইকন। আপনার স্টাইল, আপনার কথা বললে, আপনার নামটা উচ্চারণ করলে একটা স্টাইল স্টেটমেন্ট কিন্তু চোখে ভাসে। তো সেইটা নিয়ে আমি প্রথমে একটু কথা বলবো। এটা কি মানে নিজে থেকে নাকি কাউকে অনুসরণ, না এই বিষয়ে যদি কিছু বলেন। এরকম পাগলের মতো ড্রেস কাউকে কেউ করে অনুসরণ এটা তো আপনাকে অনেকে অনুসরণ করছে আপনাকে। আসলে আমি না কোনোদিনই গত বাঁধা কিছুর মধ্যে থাকিনি। সেটা আমার নাচই হোক, আমার জীবনই হোক, আমার সাজগোজই হোক। কিন্তু সাজগোজের ব্যাপারে সবাই হয়তো বলে, কিন্তু আসল গল্পটা হলো যে আমি যা কিছু এখনো পড়ে আছি সবকিছু কিন্তু আমার পাওয়া। আচ্ছা, আমার কিনতে হয় না, এত পাই। এটা পাওয়া, এটা পাওয়া, এটা পাওয়া। আচ্ছা, তাই এত পাই আর সুন্দর সুন্দর জিনিস পাই, কিন্তু সেটার সঙ্গে আমি তো এই যে এত এত উত্তরীয় পাই, সুন্দর সুন্দর, এগুলো নিয়ে আমি কী করবো? স্টেজে উঠে উত্তরীয় পরিয়ে দেয়, কিন্তু সেগুলো তো এমনি পড়ে থাক। তাই ভাবলাম যে ঠিক আছে, লেট মি ইউজ ইট বলে পাগড়ি বাঁধতে শুরু করলাম। তো সেটাই সবার ভালো লাগলো, ওটাই কন্টিনিউ করে যাচ্ছে। আর এত এত রয়েছে তো আই মেক ফুল ইউজ। মানে এইভাবে উত্তরীয়র ব্যবহার যে এইভাবে করা যেতে পারে, এইটা ভাবনাও একটা মানে অন্যরকম। মানে আজকে হয়তো যারা শুনবে তারা তাদের বাড়িতেও অনেকের যারা উত্তরী আছে তারাও কিন্তু আপনাকে একদম অনুসরণ করা শুরু করবে। আমার নাচের কস্টিউম অনেক ছোটবেলা থেকে, সেদিন একটা অনেক বছর আগের, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল। আমি নাচছি 70 বছর ধরে, তো সেই সময় তো কোনো কালার্ড ফটোগ্রাফস ছিলই না, সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো কোথা থেকে জোগাড় করে করে আমাকে পাঠিয়ে, তারপর আমাকে বলছে যে, আমার সবাই মুন্নিদি ডাকে, বলছে মুন্নিদি তখনও তুমি কি ভীষণ স্টাইলিশ ছিলে, মানে এখনো খুব কন্টেম্পোরারি, আমরা এখনো এটা কপি করতে পারি। আমি কিছু আই লাইক টু ক্রিয়েট। আমি কোনোদিনও কারুর মতো হব কি কারুর মতো সাজবো, ওটা আমার কোনোদিন ছিল না। আমি আমার মতো। আপনি আপনার মতো বলেই বোধহয় আর 5 জনের থেকে আপনি আলাদা হতে পেরেছেন এবং এত মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। আমি পরের প্রশ্ন যেটাতে আসবো সেটা হচ্ছে আপনার যে বিখ্যাত একটি পরিচয় জেল জননী, সেখানে এই বিষয়ে আমার একটা মানে জিনিস জানার আছে কৌতূহল বশতই। নাচকে তো আপনি ওখানে পৌঁছেছেন, নাচের মাধ্যমে ওরা অনেকটাই ভালোভাবে শিখছে, কিন্তু এই কবিতা গান এগুলোও কি মনে হয় ওদের সাথে আরো বেশি করে ইন্টারঅ্যাক্ট হওয়া দরকার? ওরা কিন্তু বাল্মীকি প্রতিভার গান আর আরেকটা নজরুলের, মানে কাজী নজরুলকে নিয়ে যেটা করেছি, ওই গান কবিতা সব কিন্তু ওদের করা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর ন্যাচুরালি রিহার্সাল করতে করতে এই গানগুলো, এই কবিতাগুলো কোনোখানে আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি এটা কিন্তু ওদের মাইন্ডে রিয়াক্ট করে, এটাতে হয়। ওটা ওরাও বোঝে না, আমিও বুঝিনি, কিন্তু হয়েছে। আমি কিন্তু কোনো কিছু, আমি যেটা সবসময় বলি, a teacher does not teach, a student learns. অনেক বড় কথা এটা। আমি কখনো কিছু কারোর উপরে চাপিয়ে দিই না। যে যতটুকু পারে, যেটা পারে, আমি সেইভাবে তাকে করাই। আমি শুনেছিলাম আপনার নাচের স্কুলে কোনো এক্সামেরও ব্যাপার না না, আই ডোন্ট বিলিভ ইন কম্পিটিশন। এইটা ভীষণ ইউনিক, মানে বুঝতে পারছেন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভাবনা। এবং এক্সামের পেছনে এখন সবাই যেরকম মানে তার জন্য আমার স্টুডেন্ট নেই বেশি।
কারণ সবাই ডিগ্রি চায়, সার্টিফিকেট চায়, এই যে আমি যার যখন দরকার আমি হ্যান্ড রিটেন সার্টিফিকেট দিয়ে দেবো, কিন্তু আমি পরীক্ষা নেব না, আমি পরীক্ষার সিস্টেম রাখবো না। নাচটা আনন্দ করে করবার জিনিস, পড়াশোনায় পরীক্ষা দিতে হয়, সেটার একটা মানে একটা সিস্টেম আছে, একটা ক্যারিয়ারের জন্য হোক বা হায়ার স্টাডিজের জন্য হোক, পড়াশোনায় আমরা জানি একটা পরীক্ষা দিতে হয়, সেটা হয়। কিন্তু নাচে কেন পরীক্ষা? ওয়াই? নাচটা তো আনন্দ করে করবার জিনিস, আমি শিখে যাব। আমি কোনোদিনও কোনো পরীক্ষা দিইনি, সেটা জানি না জানো কিনা। আচ্ছা, আমি কিন্তু গানে একটা রবীন্দ্রসঙ্গীত দক্ষিণী থেকে ডিপ্লোমা আছে, আমার ট্রিনিটি কলেজ অফ লন্ডন থেকে আমার পিয়ানোতে ডিপ্লোমা আছে, আমার নাচে কোনো সার্টিফিকেট নেই, ডিপ্লোমা নেই, ডিগ্রি নেই, কিচ্ছু নেই। ওটাই করি, অন্য দুটো করি না। মানে যেটা ডিগ্রি আছে সেটা না, মন থেকে ভালোবেসে এসছে সেটা। এগুলো পরীক্ষাটা একটা সিস্টেম, যারা দিতে চায় করবে, সেটা আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে এনি আর্ট ফর্ম ইজ ফ্রিডম, তাই না? ওটা একটা মুক্তির জায়গা, তো সেখানে পরীক্ষা হলেই তো একটা বাধ্যবাধকতা এসে যায়। নিশ্চয়ই। আমার স্টুডেন্টসরাও যে যেরকম পেয়েছে, তোমাদের প্র্যাকটিস করতে হবে না তো? আমি কোনোদিনও প্র্যাকটিস করতাম না, যেটা আমি নিজে করিনি সেটা আমি কারোর উপর চাপিয়ে দেবো না, কারণ আমার প্র্যাকটিস করলে ভীষণ মেকানিক্যাল হয়ে যেত আমার মনে হয় নাচ। তা আমার নিজের মনে নাচবো, আমার সব কিছু পারফেক্ট হতে হবে তার তো কোনো মানে নেই, একটা দৃষ্টিনন্দন হতে হবে। আর যেটা আমি আমার স্টুডেন্টসদের সবসময় বলি, বা অন্যান্য ডান্সার যারা, ইয়াং ডান্সার যারা আমাকে কখনো কিছু প্রশ্ন করে, আমি সবসময় বলি যে ডোন্ট জাস্ট ডান্স মানে ফর দ্য আইজ, তোমার নাচ যেন মানুষের এখানে লাগে, যখন বেরিয়ে যাবে সেই রেশটা নিয়ে যেন বেরোয়, নট কি দেখেছে, কি ফিল করেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গ ধরে আমি একটা কথা বলি, এখন বেশিরভাগ জায়গাতে দেখছে মাধ্যমিক পরীক্ষা বড় একটা পরীক্ষা আসছে, আগে এক্সট্রা ক্যারিকুলার যেগুলো গান নাচ এই সব বন্ধ করে দিত। হ্যাঁ, কিন্তু সব বন্ধ করে, এবার তারপর ওটা আর কন্টিনিউ হলো কি হলো না, বেশিরভাগ ক্ষেত্রেই আর হয়ে ওঠে না। কারণ আমার মনে হয়, আপনার কি মনে হয় যে এইগুলো কি মানে বন্ধ করা খুব দরকার? কারণ এগুলো তো নিজেকে ভালো রাখার জন্য, পড়াশোনার ওই চাপটা তো কোথাও এখানে এসেও হালকা হতে পারে। অফকোর্স। আর দেখো, যারা আমি ধরো যারা হয়তো পারফর্ম করছে না, রিহার্সালে সময় দিতে পারে না, কিন্তু একটা শেখার, ওটা তো একটা কি বলবো, ওটা তো একটা রিল্যাক্সেশন। সবসময় একটা পড়ার চাপ, আবার মাইন্ডটা না ফ্রি হয়, তাতে পড়াশোনাটা আরো ভালো হয়। হ্যাঁ, সেটার কথা আমি বাদই দিলাম। কিন্তু আমি জানি না, আচ্ছা আমরা কি পড়াশোনা করিনি? আমাদের মতো করে আমাদের চাপ ছিল, এখন শুনি ভীষণ চাপ। আই ডোন্ট নো, নিশ্চয়ই চাপ, কারণ আমি ওই সব পেরিয়ে এসছি, হয়তো আমি বুঝি না ওদের প্রবলেমগুলো। আমি সবাইকে একটা জিনিস বলি যে সপ্তাহে 2-3 ঘন্টা যদি নাচে বা গান করে, বা গানটা অবশ্য বাড়িতে বসে এমনি খাটে বসে করা যায়, যদি একটু নাচে, তাতে কি পড়াশোনার ক্ষতি হয়? 2-3 ঘন্টা নাচের জন্য, সপ্তাহে যদি 3-4 ঘন্টা নাচের জন্য পড়াশোনার ক্ষতি হয়, তাহলে তার পড়াশোনা না করাই ভালো। এমনিও হবে না, অমনিও হবে না। এই কথাটা আমি অনেককেই বলি, কিন্তু সবাই একটু দেখি অফেন্ডেডই হয়। না না, আচ্ছা বলো, আমরা আমাদের জেনারেশন আমরা কি খুব অশিক্ষিত? তা তো না, নাচ তো করেছি, পড়াশোনাও করেছি, সবই করেছি। আজকে ওইখানে দর্শক যারা শুনছেন তারা মানে আমি বলবো, শুনলেন তো, তাহলে নাচ গান এগুলো কিন্তু কখনোই বন্ধ করে খুব বেশি কিছু পরিবর্তন আপনারা করতে পারবেন না, বরং হেল্প করতে পারবেন আরো মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। আর জানো, যারা নাচে বা গান করে বা ছবি আঁকে, তাদের সব কাজের মধ্যে না একটা কোনোখানে একটা আর্টিস্টিক টাচ থাকে। বা আমি মেয়েদের ক্ষেত্রেও বলছি, তাদের একজন মেয়েকে তুমি হাঁটা চলা দেখলে বুঝবে যে মেয়েটি নাচে, একটা গ্রেস আসে। সেটা শুধু নিজের শরীরের কথা বলছি না,
ভাবনার বা একটা যে কোনো কাজ করতে গেলে একটা there is always a touch of an artist, সেটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে। আমি আপনার একটি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে আপনি বলেছেন যে ডান্স থেরাপি না, ইউ বিলিভ ইন লাভ থেরাপি। আমি বলবো এখন তো পরিবেশ খুব অশান্ত চারিদিকে, সেখানে মানুষের, আপনার কি মনে হয় মানুষের ভালোবাসা একে অপরের প্রতি কোথাও খুব কমে যাচ্ছে, বা মানুষ বিশ্বাস করতে ভুলে গেছে, ক্ষমা করতে ভুলে যাচ্ছে? আমার যেটা মনে হয়, যেটা মেইন রিজন হলো আমরা বড্ড জাজমেন্টাল হয়ে গেছি। আমরা সবাই সবাইকে সবসময় বিচার করছি, সবসময়। আমি সত্যি কথা বলবো, এটার জন্য কিছুটা কিন্তু সোশ্যাল মিডিয়া দায়ী। ইট হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট। আর যেরকম সব কিছুরই একটা ভালো দিক থাকে, একটা অন্য দিকও থাকে, সেটা বোধহয় স্পেশালি টিনেজার্সের অ্যাট্রাক্ট করে বেশি, তাই না? ইউ ক্যানট স্টপ ইট। আর এই যুগে এসে সেটাকে বন্ধ করা যায় না। কিন্তু একটা কোনোখানে বোধহয় নিজেকে, যেটা আমি বলি আত্মশুদ্ধি করতে হয়, যে আমি কি পারফেক্ট, আমি কেন আরেকজনকে জাজ করব? আমাকে জাজ করলেই তখন আমার খারাপ লাগে, কিন্তু আমি কিন্তু আরেকজনকে জাজ করছি। আর না বুঝে সে কেন করেছে এই কাজটা, সেটা কিন্তু না জেনে, না বুঝে, না জিজ্ঞেস করে আমার পার্সপেক্টিভ থেকে দেখছি, দ্যাট ইজ রং। আর ক্ষমা করাটা তো এটা ভীষণ একটা নিজের ভিতরের ব্যাপার। আমার মনে হয় সেগুলো মানুষের সঙ্গে মিশলে, পার্সোনালি মিশলে, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলে, তাদের প্রবলেমগুলো বুঝলে অনেক তাড়াতাড়ি মানুষকে ক্ষমা করা যায়। আমরা তো ভীষণ ডিট্যাচড হয়ে গেছি মানুষের সঙ্গে। মানুষের সব কিছু হয় ফোনে, নইলে ওই ফেসবুক। আমি করি না, আমি ফেসবুক করি না বলে আমি খুব শান্তিতে থাকি। হ্যাঁ, আমি ওর মধ্যে ঢুকি না, আমি কোনো রিলস টিলসে বুঝি না, ইনস্টাগ্রাম করি না, আমি কিছুই করি না। তাতে আমি তো খারাপ কিছু নেই। আমার কি জীবনে সব জানতে হবে, আমার সব কিছু করতে হবে? ঠিক কথা, রাইট? আমি যেটুকু জানি, যেটুকু পারি, আমি সেটুকু নিয়ে শান্তিতে থাকতে চাই। আর পিপল হ্যাভ, এটা আমি অবজার্ভ করি, আমি কিছু বলি না, সবাই না একটা ফোমোতে ভুগছে, ফিয়ার অফ মিসিং আউট। কি জানি মিস আউট করছি, এটাও করতে হবে, ওটাও করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে গিয়ে কোনোটাই মানে প্রপারলি হচ্ছে না। হওয়া শুধু না, কোনোটাতেই দে আর নট কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, সবকিছু সম্ভব করা, সবকিছু তো আমিও পারবো না, কেউ পারবে না। যে যেটা পারে, যে যেটা নিয়ে ভালো থাকে, সেটা নিয়ে যদি থাকে না, সবাই ভালো থাকে। একদমই তাই। আমি আরেকটা কথা যেটা ভাবছিলাম দিদিকে জিজ্ঞাসা করব, যে এখন একটা খুব শব্দ হচ্ছে ডিপ্রেশন। সবার মন খারাপ, সবাই ডিপ্রেশনে থাকে। বিশেষ করে যারা চাকরি করছে তাদেরও ডিপ্রেশন, যারা হোম মেকার তাদেরও ডিপ্রেশন, সবার ডিপ্রেশন। এবং কথা একটুকুটুকু বাচ্চাদের স্কুলে যাচ্ছে এবং এইচএস এ পড়ছে, তাদেরও ডিপ্রেশন। এই ডিপ্রেশনের জগৎ থেকে নিজেকে কি করে ভালো রাখা যায়? সবাই ভীষণ দুঃখ বিলাসী হয়ে গেছে আসলে। ওটাও একটা বিলাসিতা আমার মনে হয়। ডিপ্রেশন রয়েছে, আমি ডিপ্রেসড, ওটা আমার বিলাসিতা। হ্যাঁ, না, জেনুইন কেসেসও আছে, আই এম নট সেইং যে জেনুইন না, কিন্তু এটা অল্পতে ডিপ্রেসড হলে কি করে হবে? আর ওইটাই কিন্তু কারণ, যে ওর আছে আমার নেই, ও পারছে আমি পারছি না, এটা করছে ওর থেকেই কিন্তু এই জিনিসগুলো ডেভেলপ করে। তাই অনেক কিছু না, ডাইভার্স জিনিসে যদি সবাই এঙ্গেজ থাকে, মানে ক্রিয়েটিভ কিছু, ভালো কিছু, কেউ লেখে ভালো। বই পড়াটা তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে। আমি খুব বই পড়ি, হ্যাঁ, সময় পাই না, কিন্তু আমি
2-3 পাতা প্রত্যেক দিন পড়ি। ওই যে পাতা উল্টানোর একটা বইয়ের যে একটা ফিল, আমার কাছে দ্য টাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেন আমার জেলের কাজটা এই কারণে বোধহয় এতটা সাকসেসফুল হয়েছে, কারণ ইটস আ ভেরি কি বলবো, একটা আমার সঙ্গে ওদের কানেক্টটা, ওদের সঙ্গে আমার কানেক্টটা, ওদের ওখানে ফোন অ্যালাউড না, তাই জন্য ইট ইজ অল একটা 1-to-1 ব্যাপার। হ্যাঁ, আর ওরা যদি বোঝে কোনো মানুষ যে আমার জন্য জেনুইনলি কেউ কেয়ার করে, সে আপনার থেকে ভিতর থেকে সফট হতে বাধ্য। ওরাও কি কখন আমার উপর রেগে যায় না? আমি কি ওদের উপর রেগে যাই না? আমি ওদের মারি, আমি ওদের বকি তো বটেই, পিঠেও খায় দু একটা। যেদিন যার পিঠে পড়ে, পরের দিন সে আমার কাছে একটা আদর পায়। হ্যাঁ, তাই ওরা কাকে মেরেছি, কাকে মেরে, আমি পিঠে কাকে দিচ্ছে নিজেই জানি না, আর কাকে কামে যে আদর, এসে একটু আদর করে দিই, একটু মাথা এই ভালোবাসাটাও তো ভালোবাসার কাঙাল তো আমরা সবাই। এক্স্যাক্টলি। আর ওরা জানে যে আমি সত্যি জেনুইনলি ওদের জন্য ফিল করি। কতজন তো বেরিয়ে গেছে, 200 জনের উপরে, সবাইকে আর মানে কন্ট্যাক্ট রাখতে পারে, তো দে আর স্ট্রাগলিং উইথ লাইফ। কিন্তু অনেকেই রাখে, অনেকের সঙ্গেই যোগাযোগ আছে, যেই প্যারোলে যাই। আজকেই সকালে একটা ছেলে ফোন করেছে, মা বাড়ি এসছি তানজিনের জন্য, ওদের আবার পৌষ মেলায় জাস্ট কালকেই জেনেছি ওদের একটা প্রোগ্রাম করতে হবে, তো সেটাতে যাবো সবাই। তো আমি বললাম তার মধ্যে ফিরে আসছে, হ্যাঁ বাবা যাবো না, বোলপুরে যাবো না, তুমি যাবে তো? কারণ আমি তো এখন যাচ্ছি না আমার এটার জন্য, প্রবলেমটার জন্য, আবার যাবার এটার প্রতি সবাই ওরা ভীষণ আত্মার সাথে যুক্ত, কি যে এনজয় করে। আর ওরা না, মানে কেউ তো ডান্সার না, কিন্তু যখন ওরা পারফর্ম করে ওদের সমস্ত কিছু দিয়ে করে, ওদের ওই ম্যাগনেটিক এনার্জিটা, ওদের গ্রুপ ডান্সগুলো এত সবাই ভালোবাসে। ওরা কেউ ডান্সার না, ওই যে বললাম যেটুকু পারে আমি কিন্তু তার মধ্যেই কোরিওগ্রাফি করি, এবং যেটা মন থেকে আসছে সেটাকে ভালো করে প্রেজেন্ট করা। মানে উনি যেটা বললেন, কোনো পরীক্ষা নয়, কোনো প্র্যাকটিস নয়, মন থেকে যেটা আসছে সেটা মন খুলে পারফর্ম করো, সেটাই সুন্দর। সবকিছু টেকনিকটার প্রয়োজন, যে কারণে ক্লাসিক্যাল ডান্স বা এনি ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল ডান্স, ওটা হলো ব্যাকরণ। আমাদের ক্লাসিক্যাল ডান্স বা মিউজিক সেটা ব্যাকরণ। তারপরে তুমি কিভাবে বাক্য রচনা করছো, সেটা ব্যাকরণটা জানতে হবে, সেটা জানতে হবে, তারপরে তুমি তোমার মতো করে করো। পরের প্রশ্নতে আসবো। এখন তো শীতের মরশুম চলে এসছে, চারিদিকে একটা ক্রিসমাস ভাইবও চলে এসছে, তো এই আর আমরা তো বাঙালি, কোনো সেলিব্রেশন মানেই হচ্ছে খাওয়া দাওয়া, বাঙালি ভোজন রসিক। আপনি নিজে কতটা ভোজন রসিক? একদম না, একদম না। ছিলাম এক সময়, এখন আমার কোনো, আই লাইক সিম্পল ফুড। ওকে, হ্যাঁ, মিষ্টি ভালোবাসি না অত। হ্যাঁ, অফকোর্স ক্রিসমাসে প্লাম কেক টেক, ওগুলো ক্রিসমাস পুডিং, ওগুলো একটু ভালোবাসি। শীতকালে যে বাঙালির ওই কড়াইশুটির কচুরি নতুন করে, আমি যে ভাজা খাই না। ও আচ্ছা, হ্যাঁ, আমি ভালোবাসি না, এটা লোকে কেউ বিশ্বাস করবে না, আমি ভাজা খেতে ভালোবাসি না, ময়দাটা খাই না অনেক বছর, তাই কড়াইশুটি কচুরি, আমি কড়াইশুটির রুটি খাই। এটা কিন্তু একটা নতুন রেসিপি আমরা আজকে পেয়ে গেলাম, মানে একজন ভালো পরোটা টাইপ কিন্তু উইদাউট অয়েল, মানে ক্রিয়েটিভিটি খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে রয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু আমি ভীষণ ঘি খেতে ভালোবাসি, ভীষণ মাখন খেতে ভালোবাসি, এগুলো সাংঘাতিক ভালোবাসি। আচ্ছা, মিষ্টি ভালোবাসি না, ভাজা খাই না, মানে আই হ্যাভ ভেরি সিম্পল ফুড। সিম্পল ফুডের মধ্যে, সিম্পল থাকার মধ্যে নিজেকে যে কতটা মানে আলাদা সবার থেকে তৈরি করা যায়, সেটা বোধহয় উনি হচ্ছে না তার প্রমাণ। আমরা সো মাচ বিউটি, আমার মনে হয় বিউটি বলবো, আমি গ্র্যান্ডিয়র বলবো ইন সিম্পলিসিটি। জানি তো, সিম্পলিসিটিরও একটা মনে হয়।
আমি আমার সিম্পল থাকে ওই জন্যই ভালো লাগে, আমি ওটার মধ্যে ভীষণ একটা সৌন্দর্য খুঁজে পাই। একদম সিম্পলিসিটির মধ্যে একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে, সেটাকে মানে ভালোবাসি। ওই কোনো সময় এলোমেলো চুলটাতেও খুব ভালো লাগে দেখতে, সব সময় পরিপাটি হয়ে থাকতে হবে এই বিষয়টা নয়। দেখছো তো আমার বাড়ি সব উলট পালট, রাখার জিনিস রাখার জায়গা নেই। এবং আমি এটা বলে রাখি, আমি যখন ঢুকলাম ম্যাডাম কিন্তু এরকম টিপটপ ছিলেন না, কিন্তু তাতেও ম্যাডামকে এত সুন্দর দেখতে লাগছিল। আমি বললাম না, কিন্তু মনে মনে ভাবছিলাম উনি এইভাবেও যদি ইন্টারভিউটা দেন ওনাকে, শি ইজ টু বিউটিফুল, ভীষণ সুন্দর লাগতো। এটা কেউ বিশ্বাস করবে না, আপনার বয়স হয়েছে, মানে আমরা ঠিক আছে প্র্যাকটিক্যাল, কিন্তু আমরা মন থেকে মানতে পারছি না। 70 বছর ধরে নাচছে, তার বয়স কত হতে পারে? যেটা আপনি বলছেন তাই, তাহলে আমরা তো মনে হচ্ছে আপনি এভারগ্রিন একজন। অলকানন্দা রয় নামটা এলেই ভীষণ একটা হাসি মুখ, একটা স্টাইল, একটা মানে ভীষণ একটা গুড জেস্টার, এইটা মনকে ভালো করে দেয়। থ্যাংক ইউ, শুনে খুব ভালো লাগে। আর এই যে সবাই আপনাকে এত অ্যাকসেপ্ট করছে জেলের সমস্ত, ইভেন আমি শুনলাম আপনি বিদেশেও লস অ্যাঞ্জেলেসেও ওদের সাথেও কাজ করেছেন, এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু মানুষ যে মন থেকে ভালোবাসাটা, এটা কিন্তু কোনো মেকি জিনিস নয়, ভালোবাসাটা মন থেকে এলে অপর প্রান্তের মানুষটা বুঝতে পারে, একটা ভাইব কাজ করে। যে পন্ডিচেরিতেও তো করেছি, পন্ডিচেরি জেলেও। সুতরাং সেই যে যারা একদম ভালোবাসার থেকে ব্রাত্য, তাদের কাছে ভালোবাসা যে মানুষটা পৌঁছে দিতে পারে, তিনি নিজে কতটা ভালোবাসা নিয়ে বাঁচেন, সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। একদম শেষ পর্যায়ে চলে এসেছি দিদি, কৃষ্টি কালচারাল হাউস, যেখানে একটা প্ল্যাটফর্ম, যেখানে অনেক যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, ইভেন এজেড পার্সনরাও, তারা আসে বলে যে আমরা একটু কবিতা বলতে পারি, আমরা একটু, আমি তো চাকরি করতাম এখন রিটায়ার হয়ে গেছি, আমরা একটু কবিতা বলবো। আমরা কৃষ্টি তাদের একটা জায়গা করে দিচ্ছে। তো কৃষ্টির জন্য আপনি যদি কিছু বলেন। আমি তো এইমাত্র শুনলাম যে তোমরা কি কি কাজ করো, কৃষ্টি কালচারাল হাউস। আমার মনে হয় যে সমস্ত মানুষের মধ্যে একটা সুপ্ত আর্টিস্ট থাকে, একদম সেটা এক একজনের এক একভাবে প্রকাশ পায়। কারোর হয়তো সবকিছুর চাপে, বিশেষ করে সংসারের চাপে, কাজের চাপে সেটা চাপা পড়ে যায়, কিন্তু একটু যদি ওরা সুযোগ পায় বা একটু যদি মানুষের কাছে পৌঁছতে পারে এটার মধ্যে দিয়ে, ওটা একটা অন্য ভালো লাগার জায়গা। সেটা যে তোমরা করে দিচ্ছ, আমি তোমাদের গুড নিউজ জানাই। অল দ্য বেস্ট টু ইউ। কৃষ্টি পরিবার সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, এবং মানে শহরতলি থেকে যেরকম বাচ্চারা আসে আমাদের এখানে, আমি বললাম যে অনেক এজেড পার্সন রিটায়ার্ড হয়ে গেছেন, এবং একজন অনেক বয়স্ক মানুষ 60 আপ, এবং তিনি বলছেন আমি গান গাইতাম এক সময়, আমি আবার গান নিয়ে আসতে চাই, তোমরা কি আমাকে একটুখানি গান গাইতে দেবেন? ডেফিনেটলি আপনারা এগিয়ে আসলে তবে নিউ জেনারেশন ভীষণ দরকার। দিস আর ভেরি ইন্সপিরেশনাল। কারণ এই যে কিছু সবকিছু বন্ধ ছিল, আবার যে করতে ইচ্ছে করছে, দ্যাটস বিকজ তোমরা সেই জায়গাটা করে দিচ্ছ, নইলে তো ওই কোথায় যাবে কি করে করবে। ইটস ভেরি ভেরি কমেন্টেবল। আর আমরা সবাই একটুখানি মানে একটু প্রেজ পেতে ভালোবাসি, একটু ভালোবাসি, ভালো শুনতে আমিও খুব ভালোবাসি। সেটা মানে বয়স যাই হোক, আমি বলি যে ভালো কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আমরা যদি ভালো খাই, আমি এটা করি, আমি বলি যিনি রান্নাটা করছেন শেফকে বলবেন খুব ভালো রান্না হয়েছে, তো আমার মনে হয় তখন একটা আলাদা আনন্দ, একটা ক্রিয়েটিভিটি। একদম সে কত মানে যে করে জিনিসটা, সে তো তার ভালোবাসা দিয়ে করছে। নিশ্চয়ই সেই এই ওনারা যখন পারফর্ম করে, সবাই যখন ভালো এই হাততালিটা দেয়, তখন তো হাসি। আমার মনে হয় কৃষ্টি তৈরিটা আমার সার্থক হয়েছে, এবং আজকে আপনি যে ওনাদের জন্য বললেন, সকলের জন্য আমাদের পাশে থাকলেন, তার জন্য দিদি অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনারা কৃষ্টির সাথে থাকবেন, দেখা হচ্ছে আগামী দিনে। ধন্যবাদ।